গল্পের সন্ধানে আপনাকে স্বাগত। আজকে শুনছেন তান শিকদারের লেখা হিমালয় ভ্রমণ। শুরু হচ্ছে আজকের গল্প। শান্তর সঙ্গে একচোট হয়ে গেল। গঙ্গোত্রী থেকে উত্তরকাশীতে নেমেই বলে কি না ইউনিভার্সিটি থেকে ভাইবার ডাক পড়েছে, এক্ষুনি ফিরতে হবে। আমার মাথায় হাত। এখন যে বেশ কয়েক ধরা বাকি আছে, কোনো রকমে একলা ম্যানেজ দে ভাই। মির্জাফর, তাহলে তুইও আমার সঙ্গে ফিরে চল। ব্রুটাস, প্রশান্ত দুটো কান, বুঝলাম। এক কান দিয়ে গালাগাল ঢুকে অন্য কান দিয়ে বেরিয়ে যাচ্ছে, আটকানো গেল না। বেটা হরিদ্বারের বাস ধরে ধুলো উড়িয়ে চলে গেল। আমি ধরলাম কেদারের বাস, একলা। তাতে কি, আমি কি ভয় পাই? সেই শুরু। উত্তরকাশী থেকে কেদার কয়েকশো কোটি কিলোমিটার, অন্য নক্ষত্রপুঞ্জে। কোন সালে পৌঁছবো জানি না। বাসও তথই বচ, সিট ছেঁড়া, স্প্রিং বেরিয়ে গেছে, এলোপাথারি লোকজন, আলুর বস্তা, দেহাতি মুটে মজুর আর সাধুর দল। আমার আবার পাহাড়ি রাস্তায় বমি পায়। কিছুক্ষণ পরেই বুঝলাম আমেজ এসে গেছে। বাস বাঁক নিচ্ছে, আমিও প্রস্তুতি নিচ্ছি। এইবার ঢালবো। কাহিল অবস্থা, যে কোনো মুহূর্তে লোকজনের গায়ে। ভাবতে ভাবতেই পিছন থেকে হুঙ্কার, রকে! এক সাধু উঠে দাঁড়িয়েছেন। এই হচ্ছে সাধক, অন্তর্যামী। আমার অবস্থা দেখে বাস দাঁড় করাতে বলছেন। কিছুক্ষণ পর বুঝলাম তা নয়, ও নিজেরই বাথরুম পেয়েছে। সে কি তেজ! ভস্ম করার আগেই মনে হয় ভিজিয়ে ফেলবেন। ঈশ্বর অদ্ভুতভাবে সাহায্য করলেন। এরপর থেকে যখনই আমার গা গুলিয়ে উঠছে, তখনই দেখি সাধুরা বাথরুম পাচ্ছে। ব্যাস, দাঁড়া। আমিও নেমে একটু হাঁটাহাঁটি করে গা গুলোর ভাবটা কাটিয়ে ফেলছি। কিন্তু সুখের সময় বেশিক্ষণ থাকলো না। জনগণ খুব ক্ষেপে উঠল। সাধুর জন্য যদি এতবার বাস দাঁড়াতে পারে, তবে সংসারের জন্য দাঁড়াবে না কেন? এসিড ও সিট থেকে আওয়াজ শুরু হলো, দাঁড়া! কি হলো? মেঘ করেছে। আবার কিছুক্ষণ পর, দাঁড়া! কেন? ভাইরার বাড়িতে এই মানকচুটা দিয়ে আসি। আবারও খানিকক্ষণ পর, দাঁড়া! আবার কি? খয়নি ঝাড়বো। সে তুমুল কাণ্ড। ড্রাইভার পারলে গাড়ি সাইডে করে খাদে লাফ দেয়। যত না চলছে তার চেয়ে বেশি থামছে, ফলে গন্ডগোলটা আর এড়ানো গেল না। সোনপ্রয়াগ অবধি এসে রাত 9টার সময় বাস একেবারে দাঁড়িয়ে পড়ল। গেট পড়েছে। কেদারের গাড়ি ছাড়া শুরু হবে ভোর 5টা থেকে। এবার ঠেলা বোঝো। কোনো রকমে বাস থেকে নেমে এলাম। বাসে রাত কাটানোর কোনো ইচ্ছে নেই, তবে সবার আগে খেতে হবে। সোনপ্রয়াগ একটা ওয়ান স্ট্রিট টাউন। রাস্তার একদিকে পাহাড় আর একদিকে খাদ, নিচে নদী। দুদিকেই কিছু দোকান, কিছু হোটেল। একটা রেস্তোরাঁয় টিম টিম করে বাল্ব জ্বলছে। ঢুকলাম। ভাত, ডাল আর একটা সবজি। তাই দে বাপ। হাপুস হুপুস খেতে খেতে এক কাণ্ড। ডাল থেকে একটা গজাল বেরোলো। ওটা তুলে ধরে তরপাতে যাব কি, বেয়ারা এসে ফিসফিস করে বলল, ভাই, হুল্লোড় করবেন না, যা পেয়েছে চুপচাপ খেয়ে নিন, সবাই চাইলে দিতে পারবো না। অমন স্ক্যান করে করে ভাত জীবনে আর খেয়েছি কিনা মনে নেই। হলো খাওয়া, এবার ঘুম খুব দরকার। সারাদিন যা গেছে। এই শুরু হলো আসল ঝামেলা। একলা দেখে কোনো হোটেল ঘর দিচ্ছে না। সে কি কথা, ভাড়া তো দেব, তাহলেও না। আমি তখন রিফিউজড হতে হতে ক্লান্ত। সেই রেস্তোরাঁয় গিয়েই বললাম, রাতের জন্য যা হোক একটা কিছু বন্দোবস্ত করে দাও ভাই। সে দূরে পাহাড়ের গায়ে একটা টিমটিমে বাল্ব দেখিয়ে বলল, চলে যান, গিয়ে দীপককে বলবেন অনিল পাঠিয়েছে। অন্ধকার পায়ে হাঁটা পথ, বাম দিকে নিচে দূরে রাস্তা, সারি সারি গাড়ি দাঁড়িয়ে। ডান দিকে
কেঁদো, কালচে একটা পাহাড়, বরফের মতো ঠান্ডা হাওয়া দিচ্ছে। কোনো রকম গিয়ে দেখি একটা লড়ঝড়ে হোটেল। কি চাই? ঘর। কজন আছেন? একা। নেই। অনিল পাঠালো। আসুন। তারপর একটা লেপ কম্বল রাখার গোডাউন খুলে দিয়ে বলল, শুয়ে পড়ুন স্যার। এই যে শুধু ইট গাঁথা ভাই, দেওয়ালে প্লাস্টারও নেই। দেওয়ালে নয় স্যার, চৌকিতে শুয়ে পড়ুন। আলো? এই বাল্বটা হোল্ডারে লাগালেই আলো জ্বলে উঠবে স্যার। দরজায় ছিটকিনি নেই। আমি বাইরে থেকে তালা দিয়ে দেব। ও কি কথা? ভাববেন না স্যার, কাল সকাল 6:30টায় চা নিয়ে এসে আপনার ঘুম ভাঙাবো। এবার শুয়ে পড়ুন। চৌকি থেকে নামবেন না, সাপ নেই, বিছে আছে। জানলায় পাল্লাও নেই ভাই, হু হু করে হাওয়া ঢুকছে। কাগজ সেটে দিচ্ছি। সকালে স্নান টান গুলো কোথায় করব? পাশের ঘরের লোক 7:30টায় বেরিয়ে যাবে, ওখানে বাথরুম আছে। ভেবেছিলাম সারাদিন যা গেল, শুলেই ঘুম। কোথায় কি দুশ্চিন্তা পেয়ে বসলো। এই পাকামি করে একলা রয়ে যাওয়ায় কি আদৌ কোনো দরকার ছিল? খাওয়ার ঠিক নেই, শোয়ার ঠিক নেই, গাড়ি ঘোড়ার ঠিক নেই। প্রশান্তর সঙ্গে ফিরে গেলেই ভালো হতো না? কি হলে কি হতো না জানলেও পরদিন সকালে যেটা হলো সেটা কখনোই বাঞ্ছনীয় নয়। শুরুটা দারুণ। ঝকঝকে ঠান্ডা সকাল, পাহাড়, নদী আর আকাশ, তকতকে রোদ। দীপক চা এনেছিল সময় মতোই। লেপ মুড়ি দিয়ে দৃশ্য দেখতে দেখতে অমন চা আমি জীবনে কমই খেয়েছি। ঝামেলাটা বাঁধলো তারপরই। চা খাওয়া শেষ, বেগ এসে গেছে। হাঁকলাম, দীপক। ছোকরা কোত্থেকে কে জানে দৌড়তে দৌড়তে এসে বলল, একটা মুশকিল হয়ে গেছে বাবুজি। কি হলো? পাশের ঘরের লোক এখনো বেরোয়নি। কেন রে? ওদের গাড়ি খারাপ হয়ে গেছে। তাহলে মানে আমার তো পেয়ে গেছে। কোনো ঘর খালি নেই বাবুজি। বলে দীপক, পাহাড়ে বসতে পারবেন? বেরো হতভাগা। তাহলে তো। দীপক ভাবতে লাগলো আর আমার বেগ ততই বেড়ে চলল। বলল, আমাদের বাথরুমে আপনি পারবেন না। আমি তখন কোঁকাচ্ছি, প্রায় বেঁকে গেছি। বললাম, ঘর খালি হয়নি তো চা দিতে গেছিলি কেন? আরও ডেকে আনলি। দীপক বুঝলো অবস্থা সঙ্গীন। বলল, আসুন আমার সঙ্গে। কোথায়? ওই ঘরেই। লোক আছে তো। থাকুক, আপনি সোজা হেঁটে বাথরুমে ঢুকে যাবেন, বাকি আমি বুঝে নেব। পরের দৃশ্য, সে এক অদ্ভুত পরিস্থিতি। অন্যদের ঘরে ঢুকে একটু দেখি করতে করতে ওর পাশ কাটিয়ে সোজা লজ্জা লজ্জা মুখ করে ওদের বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ সমস্ত চুপচাপ। হঠাৎই বাইরে থেকে চিৎকার, বাহার নিকাল, বাহার নিকাল। সমস্ত রোজ দীপকের ঘাড়ে, একেবারে অভিমন্যু। 7-8 লোক ঘিরে পেটাচ্ছে বলে মনে হলো। কেদারে মন্দিরের পিছনে মাঠটায় বসে আছি। পাশে ভবানীপুরের অলোকবাবু। কেদারে ওঠার সময় আলাপ। শুধু কি অলোকবাবু, সঙ্গে বউ, মেজ জেঠিমা, সেজ পিসি, ছর্দি, রাঙা কাকা, ফুল কাকিমা, এছাড়া রস কস, সিঙ্গারা, বুলবুলি, মস্ত মার্কা গাদা গোচ্ছার কাচ্চা বাচ্চা। 12-13 জন তো হবেনি। একসঙ্গে কেদার বদ্রী দর্শনে বেরিয়েছেন। আমি একলাই বেরিয়ে পড়েছি শুনে শুরু হলো, দেখেছ, দেখো এইটুকুন ছেলে, হ্যাঁ এইটুকুন ছেলে। তারপর সোনপ্রয়াগে রাত্রির বর্ণনা শুনে আহারে আহারে করতে করতে সেজ পিসি চিড়ের নাড়ু খাইয়ে দিলেন। আমি তখন মনে মনে বলে চলেছি,
টুকুন টুকুন করবেন না, আমি একটা ধেরে সাংবাদিক। এখন অলোকবাবু জানতে চাইছেন এখানে আছি কেমন। আর কেমন, সেই একই অবস্থা, ঘর পাওয়া গেল না। আশ্রমের সাধু চিলেকোটায় ঢুকিয়ে দিলেন, সেও তো তেরচা, ছাদ 45 ডিগ্রি কোণ করে নেমে এসে এক ধারের মেঝে মিশে গিয়েছে, সোজা দাঁড়ানো যায় না, হামাগুড়ি দিয়ে ঢুকছি। অ্যাটাচ বাথরুম কাকে বলে ভুলে গেছি, সকালে গামছা পরে কলতলায় লাইন দিতে হয়েছিল। আমার হচ্ছে বিরক্তি, ওই অলোকবাবুর আসছে উদ্দীপনা। ওহ, নিজের ছেলেবেলা মনে পড়ে যাচ্ছে ভাই, আমিও কম ডানপিটে ছিলুম না। পিত্তি জ্বলে যাচ্ছে, আর উনি অ্যাডভেঞ্চারের গন্ধ পাচ্ছেন। আশ্চর্য, সারা রাজ্য জুড়েও কোথাও একলা লোককে কেউ একটা ভদ্রস্থ ঘর দিচ্ছে না। আর নিমরাজি হলো এমন বাজে ঢাকছে যে আমার পক্ষে সেটা দেওয়া অসম্ভব। এটা যে সময়ের ঘটনা, তখন মোবাইল স্মার্টও হয়নি, আমি অত ডেবিট কার্ডের ব্যবহারও শিখিনি। যাই হোক, যে কাজে এসেছি তা করে যেতে হবে। লেখালেখি, রিপোর্ট তৈরি করা, ফিচারের মাল মশলা জোগাড় করা, ফটো তোলা চালিয়ে যেতে লাগলাম। মিথ্যে বলবো না, মন্দিরের পেছনের শ্বেত শুভ্র পাহাড় দেখে বেশ কিছুক্ষণের জন্য দুঃখ টুক্ষ ভুলেও গেছিলাম। কিন্তু রাতে সেই এক হ্যাপা, এখানে আবার তুষার বৃষ্টি, ঠায় জেগে টালি ভাঙলেই গেছি। একেবারে নাকের ডগায় খ্যারাখ্যাট শব্দ। রাত 3:30 নাগাদ কেদারেশ্বরের আরাধনা শুরু করলাম। প্রভু, আর কিচ্ছু চাই না, বর হিসেবে একটা ভদ্রস্থ ঘর দাও। কে শোনে কার কথা। ভয় ঘিরে ধরল উখিমঠ পৌঁছে। এখানে অবস্থা আরও খারাপ। আশ্রমের সিঁড়ির ল্যান্ডিং দেখিয়ে সাধক বলছেন, বেশ মোটা করে তোষক পেতে দেব, কোনো অসুবিধা হবে না। হে ভগবান, ছাদের দরজা দিয়ে হাওয়া আসছে, বন্ধ করে দেব। সাধুর মেজাজ যেমন চড়া, শাসন তেমনই করা। চেঁচাচ্ছেন, কোথাও যেতে হবে না, এখানেই থাকবে। এই তো বয়স, এই বয়সে কষ্ট করবে না তো কোন বয়সে করবে? তেজ দেখে আর বোঝানোর সাহস করলাম না যে বিন্দুমাত্র কষ্ট করার ইচ্ছে নিয়ে আমি এখানে আসিনি। তোষকে বসে পড়লাম। সাধু হাঁক দিয়ে আশ্রমে কাকে যেন বললেন, আরে এখানে চা দিয়ে যা। চুপচাপ বসে থাকা যায় না। মন্দিরের কারুকার্য নিয়ে লেখাটা ওখানেই বসে লিখে নিলাম। যাতায়াতের পথে লোকজন অবাক হয়ে দেখছে। এমন সময় দেখি অলোকবাবু সিঁড়ি বেয়ে উঠে এলেন। এই যে ভাই, তুমিও এখানে উঠেছ? আর উঠেছি, কোথায় যে উঠেছি সে তো দেখাই যাচ্ছে। বলতে বলতে ফুল দিয়ে আরও জুড়ল। ও মা, এখানে থাকতে দিয়েছে? কত কষ্ট করে মানুষ তীর্থ করে, কত কষ্ট করে। চাল ভাজা খাবে? আর বসে থাকতে পারলাম না, সোজা নেমে অফিস ঘরে ঢুকে সাধুকে বললাম, আমি তো ওখান থেকে উঠতেই পারছি না। বাথরুমে গেলেও তো জিনিসপত্র হাওয়া হয়ে যেতে পারে। প্রাইভেসি তো বাদই দিন, নিজের পক্ষে সেফটিটুকুও তো নেই। সাধু গরম থেকে নিমেষে নরম হয়ে বললেন, রাইট, এটা তো ভাবিনি। দাঁড়াও, দেখছি কি করা যায়। বিজয়ীর হাসি নিয়ে ফিরে এলাম। রাতে লঙ্গর মার্কা খাওয়া দাওয়া। সাধু পাশে এসে দাঁড়ালেন। খাওয়াচ্ছেন না গেলাচ্ছেন বুঝতে পারলাম না। দে লাবড়া দে, আরো দে, লাগা পায়েস লাগা। তারপর ঘর, সেটা দেখেই নিশ্চিত হলাম আমায় কেউ বান মেরেছে। আশ্রমের পাশেই স্কুল, তারই কেমিস্ট্রি ল্যাবরেটরি। লিকলিকে চেহারার একটা লোক নিয়ে এলো, হেসে জানতে চাইলো, বিড়ি টিড়ি খান নাকি? আগে না। খেলেও ধরাবেন না, কোথাকার ছাই কোথায় পড়বে। ঘর জুড়ে অমুক ফসফেট, তমুক কার্বনেট, লাল জল নীল জল, ছোঁয়াছুঁই হলেই বিস্ফোরণ, আমরা শুদ্ধ উড়ে যাব। আর পারা গেল না, আজও ঘুমটা গেল। আমায় কেউ
খাদে ধাক্কা দিয়ে ফেলে দিক। বদ্রীনাথ যাওয়ার সময় আমি হাল ছেড়ে দিয়েছি। এ যাত্রায় আর থাকা খাওয়া নিয়ে ভাববো না। তবে একটাই সান্ত্বনা, বদ্রী হয়ে গেলেই সোজা হরিদ্বার, সেখান থেকে ট্রেন ধরে সোজা বাড়ি। রাতে ল্যাবরেটরিতে শুয়েছি শুনে আরও এক প্রশ্ন। দেখেছো, একে বলে সাহস। দেখেছো, করে গেলেন। এই পরিবারটা মজা পেয়ে গেছে, আমার হাল খারাপ হয়ে যাচ্ছে, আর এরা ব্যাপারটায় অহেতুক হিরোইজম খুঁজে পাচ্ছেন। বদ্রীনাথে পিলপিল করছে পিলগ্রিম, আবারও এক আশ্রম, কোনো চান্স নেই জানি। এবারে চাতালে ফেলে রাখবে নির্ঘাত। হোটেল কানায় কানায় ভর্তি। যাকগে, ও নিয়ে আর ভাববো না। আশ্রমের অফিস ঘরে ভর্তি লোক। অলোকবাবু ভিড়ের মাঝখান দিয়ে গলা ঢুকিয়ে চেঁচাচ্ছেন, আমরা 12 জন স্বামীজি, আমরা 12 জন, সঙ্গে বাচ্চা রয়েছে, মহিলা। আমি আর ওখানে সময় নষ্ট করলাম, ভিড়টা কাটুক আগে। ততক্ষণে মন্দিরের চত্বরে গিয়ে ফটোটটোগুলো তুলে নিলাম, লোকজনের ইন্টারভিউ নিয়ে নিলাম, এক সাধুর সঙ্গে আলাপ। এত ব্যস্ততার পারিপার্শ্বিকেও নির্লিপ্ত বসে রয়েছেন এক গুহায়। পাশে বসলাম, একটু হাসলেন। সামনে একটা ধুনি, একটা মাত্র কম্বল, কমণ্ডল আর একটা নারায়ণের ছবি। বললেন, বদ্রীনাথ নাম কেন জানিস বেটা? এখানে নারায়ণ বদ্রী গাছের তলায় দাঁড়িয়ে বছরের পর বছর তপস্যা করেছিলেন। আমি তখন নারায়ণ ছেড়ে সামনে বসে থাকা নরটিকে নিয়ে ভাবছি। আশ্চর্য, এভাবেও তো মানুষ থাকে। ভাবা মাত্রই সাধু হেসে বলে উঠলেন, যা হয়ে গেছে। প্রায় ঘন্টা দুয়েক পর যাবতীয় কাজ টাজ সেরে আশ্রমে ফিরছি। গেটের মুখেই অলোকবাবুর সঙ্গে দেখা। হন্তদন্ত হয়ে বললেন, আরে ভাই, গেছিলে কোথায়? কখন থেকে খুঁজছি। কেন বলুন তো? এখানে ব্রহ্মকমল বলে একটা জায়গা আছে। পুরাণ বলে সেখানে নাকি ব্রহ্মার কাটা মাথায় এসে পড়েছিল। ফটো তুলছিলাম আর কি। বোঝ, নিজের মাথা গোঁজার জায়গা নেই আর ব্রহ্মার মাথা নিয়ে পড়লো। আরে তোমার ঘর জোগাড় হয়েছে, ডবল বেডরুম, অ্যাটাচ বাথ। বলেন কি? আমরা পাশের ঘরটা পেয়েছি, তোমার জন্য এইটা চেয়ে নিয়েছি। ঘর দেখে তো আমি আত্মহারা। এখানে থাকবো একা, ভাবতেই পারছি না। অলোকবাবু বললেন, অফিসে ফাঁকতালে বাগিয়ে নিয়েছি, ওদিকটাই যেওটেও না বিশেষ, জানতে পারলেই চাতালে বের করে দেবে। কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেলি আর কি। একটা গোটা দিন আর 2টো রাত দারুণ কাটলো। মানা গ্রাম, ব্যাস, গুহা, সরস্বতী নদী, ভীম পুল ইত্যাদি দেখে আর অলকানন্দা নদী থেকে শটান উঠে যাওয়া পাহাড়ের দিকে চেয়ে মনটা ভালো হয়ে গেল। নিজের মতো রইলাম, পুরো খাট জুড়ে ঘুমোলাম। আর বাথরুমে শুধু আমিই গেলাম। ওহ, সে এক অভিজ্ঞতা। বাথরুমের জানলা দিয়ে অদূরে নীলকণ্ঠের তুষার শুভ্র সিংহ দেখা যাচ্ছে। আহ, আর কি চাই। ফেরার দিন সকালে স্নান টান সেরে মালপত্র গুছিয়ে বুক চিতিয়ে অফিস ঘরে ঢুকলাম। আমার 103 নম্বর রুমের বিলটা করে দেবেন প্লিজ, চেক আউট করছি। 103? আশ্রমে সাধু একটু মুখ তুলে হাসলেন, তারপর বললেন, আর 102? তা বলতে পারি না, আমার তো 103। খাতা তো তা বলছে না। ভবানীপুর থেকে এসেছেন অলোক দত্ত আর তার পরিবারের জন্য একটা ডরমেটরি, অর্থাৎ 102, আর পাশে ডবল বেডরুম, অর্থাৎ 103 অ্যালার্ট করা হয়েছিল। একটা ছাড়ছেন আর একটা ধরে রাখছেন কেমন করে? আমি চুপ, ভাবছি ব্যাপারটা কি হয়েছে। মুহূর্তে বুঝতে পেরেই আমতা আমতা করে অফিস থেকে বেরিয়ে এলাম। সোজা বাস স্ট্যান্ডের দিকে হাঁটছি। রাস্তায় শাল আর মাংকি টুপি পরে অলোকবাবু। সামনে গিয়ে দাঁড়ালাম। হেসে বললেন, চললে নাকি ভাই? আমরা আরও 2 দিন আছি। ভদ্রলোকের হাতটা চেপে ধরে বললাম,
12 জন মিলে ওই 5 বেডের ডরমেটরিতে রয়েছেন, আর নিজেদের জন্য নেওয়া পাশের ডবল বেডরুমটা। আমার কথা মাঝপথে থামিয়ে অলোকবাবু বললেন, সাবধানে ফেরো ভাই, ভাড়ার টাকাটা ইচ্ছে করেই তাকে দিলাম না, ওই কয়েকশো টাকায় এই ঋণ শোধ হওয়া নয়। বাসে উঠে পড়লাম, জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখি তিনি তখনও দূরে দাঁড়িয়ে, মুখে হাসি, হাত নাড়ছেন। তার পিছনে নীলকণ্ঠে সকালের সোনালি রোদ্দুর পড়ে চকচক করছে। আজকের গল্প এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সকলের সাথে শেয়ার করবেন, এবং এরকমই আরও ভালো ভালো গল্প শুনতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।